একটা চিড়িয়াখানা খুবই বাজেভাবে চলছিল। দিনে মাত্র কয়েকজন মানুষ সেটাকে দেখতে আসে। এভাবে চলতে চলতে একসময় সেটা প্রায় দেউলিয়া হয়ে যায়। চিড়িয়াখানাটাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে ক্যাং নামের নতুন এক ডিরেক্টর এক অবিশ্বাস্য প্ল্যান নিয়ে আসে। কি সেই প্ল্যান আর কিভাবে এই চিড়িয়াখানাটাকে খাদের কিনারা থেকে বাঁচানো হয়েছিল সেসব নিয়েই থাকছে আজকের গল্প। প্রথম সিনে লয়ার ক্যাংকে দেখা যায় জেলে বন্দি মিস্টার হিউনের সাথে দেখা করতে। হিউন খুবই বড় একটা কোম্পানির সিইও ছিল, কিন্তু টাকা পয়সা আত্মসাৎ করার অপরাধে তাকে এখন জেলেই থাকতে হচ্ছে। ক্যাং জেইস নামের একটা ল ফার্মের একজন অস্থায়ী কর্মী। পার্মানেন্ট হবার জন্য সবার সামনে একেবারে মাথা ঝুঁকিয়ে প্রায় নিচে নামিয়ে ফেলে। অনেক সময় খালি গাড়ির সামনেও মাথা নামিয়ে ফেলে বিব্রত অবস্থায় পড়ে যায়। এদিকে জেইস ফার্মের প্রেসিডেন্ট মিস্টার ওয়াং এর বিরুদ্ধে বিভিন্ন কারণে মানুষজন খুবই ক্ষেপে ছিল। প্রতিদিনই বিল্ডিং এর সামনে শাহবাগের মতো বিক্ষোভ কর্মসূচি চলতেই থাকে। একদিন কাজ শেষে নিচে নামার সময় ক্যাং এর দেখা হয় তার স্কুলের বন্ধু সং এর সাথে। সং এই কোম্পানির একটা ভালো পোস্টে চাকরি করছে। সে ওয়াং এর হিসাবপত্র দেখাশোনা করে। এই ব্যাপারটা নিয়ে ক্যাং এর সবসময় একটু মন খারাপ হতো, তবে সং বরাবরই তার সাথে ভালো ব্যবহার করে। সং বলে, চলো দুই বন্ধু মিলে স্কুলের সবার সাথে দেখা করি। তবে ক্যাং সং এর সাথে খুবই বাজে আচরণ করে। ক্যাং এর ধারণা তার চেয়ে ভালো পোস্টে থাকার কারণেই সং স্কুলের সবার সামনে তাকে নিয়ে যেতে চায়। সে সোজা জানিয়ে দেয়, আমার বন্ধু বান্ধবের দরকার নেই, তুমি তোমার পথ মাপো, আমি আমারটা মাপতে থাকি। নিচে নেমে বসকে দেখতে পেয়ে ক্যাং তার স্টাইলে মাথা একেবারে হাঁটু পর্যন্ত নামিয়ে ফেলে, কিন্তু মিস্টার ওয়াং এসব দেখে অভ্যস্ত, তাই সেদিকে খেয়াল না করে সে বাইরে বেরিয়ে যায়। বাইরে তার বিরুদ্ধে সবাই জোরে সোরে মিছিল দিয়েই যাচ্ছে। এক পর্যায়ে মিস্টার ওয়াং মেজাজ হারিয়ে বলে, এই শালা শাহবাগীরা প্রতিদিনই অদ্ভুত সব ইস্যু সামনে এনে রাস্তা ব্লক করে রাখছে। একে তো গোসল করে না, তার উপর জামা কাপড়ও ধোয় না, গন্ধে মনে হয় বমি করে দেব। এসব শুনে সবাই ক্ষেপে যায়। আমরা গোসল না করলে তোর কি, মানুষের স্বাধীনতা বলতে কি কিছুই থাকবে না? এভাবে এক কথায় দুই কথায় ব্যাপক হট্টগোল শুরু হয়। এরপরে সবাই মিলে মিস্টার ওয়াংকে মারতে সামনে তেড়ে আসে। ওয়াং এর গার্ডরা মিলেও সবাইকে ফেরাতে পারে না। ধস্তাধস্তির সময় ক্যাং বুঝতে পারে এটাই সুযোগ। সে দৌড়ে গিয়ে ওয়াংকে সরিয়ে দিয়ে চলে যেতে বলে। ওয়াং কোনো মতে সেখান থেকে পালানোর সময় দেখতে পায় তারই এক নিবেদিত কর্মী তার জন্য নিজেকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। সেদিন রাতে মিস্টার ওয়াং ক্যাংকে ডিনারে ইনভাইট করে। ওয়াং সেই জেলেবন্দি মিস্টার হিউনের বোন মিনচাই এর সাথেও ক্যাংকে পরিচয় করিয়ে দেয়। মিনচাই চলে গেলে ক্যাং বলে, বস কেমন আছেন, ভাবি কেমন আছে, আপনার ছোট শালী নাকি এক আমেরিকান ছেলের সাথে পালিয়ে গেছে, আমরা খুবই মর্মাহত। ওয়াং বলে, তোমার সাথে এসব খাজুরে আলাপের জন্য তোমাকে ডাকিনি, গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমার সাথে আলোচনা আছে। গ্যাব্রিয়েল নামের আমাদের এক ক্লায়েন্ট আছে, তারা ডংসান পার্ক নামের এক চিড়িয়াখানাকে অনেক টাকা লোন দিয়েছিল, কিন্তু সেই চিড়িয়াখানা লোনের টাকা পরিশোধ করতে পারেনি। তাই এখন সেই চিড়িয়াখানার মালিক গ্যাব্রিয়েল নামের আমাদের ক্লায়েন্ট। তোমার কাজ হচ্ছে এই চিড়িয়াখানাটা সবার কাছে পপুলার করে দেবে। যখন লোকজন সেখানে যাওয়া শুরু করবে তখনই চিড়িয়াখানাটা বিক্রি করে দিলে মোটা টাকা লাভ করা যাবে। এই পুরো কাজটা তোমাকে করতে হবে 3 মাসের মধ্যে। এবারে আসি, এতে তোমার লাভটা কি? প্রথমত, তোমার মতো এক মালকে আমি একটা চিড়িয়াখানার ডিরেক্টর করে পাঠাচ্ছি, আর যদি কাজে সফল হও তাহলে কোম্পানিতে তোমার জন্য একটা ভালো পোস্টের ব্যবস্থাও করে দেওয়া হবে। এসব শুনে ক্যাং তো এক পায়ে খাড়া। কোনো ব্যাপার না বস, আমি সবকিছু গুছিয়ে দেব, একবার দায়িত্বটা দিয়েই দেখুন। দায়িত্বের সাথে সাথে ক্যাংকে একটা সুন্দর গাড়িও উপহার দেওয়া হয়। চিড়িয়াখানার ডিরেক্টরকে তো আর খারাপ গাড়িতে চলতে দেয়া যায় না। পার্কে ঢোকার সময় সে দেখতে পায় জীবজন্তুর প্রায় সব খাঁচাই খালি, কোথাও কোনো পশু পাখি নেই। চিড়িয়াখানার সব জন্তু জানোয়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যাং ভাবতে থাকে ঘটনা কি, কারণ জানতে সে ভিতরের দিকে দৌড় লাগায়। ভেতরে সবাই মিলে একটা সাদা ভাল্লুককে ঠান্ডা করার চেষ্টা করছিল। ভালু মামা একটু পাগলাটে টাইপের হওয়ায় ওকে বিক্রি করা যায়নি। ওদিকে ক্যাং সেখানে ঢুকে সবার সামনে ভাব নিয়ে বলে, আমি এই চিড়িয়াখানার নতুন ডিরেক্টর। এরপরে সবাইকে নিয়ে ক্যাং মিটিং বসায়। এভাবে যে সবকিছু বিক্রি করে দেয়া হলো, এখন মানুষ টিকিট কেটে কি আমাদের দেখতে আসবে নাকি? ক্যাং সবার সামনে কোম্পানির কাগজপত্র দেখিয়ে বলতে থাকে, তোমাদের সকলের চাকরি এবার আমার হাতে। তখন চিড়িয়াখানার আগের ডিরেক্টর সিউ বলে, আমি চলে যাচ্ছি নতুন ডিরেক্টরের হাতে সবকিছু ছেড়ে দিয়ে। সাথে সাথে সবাই চিড়িয়াখানার চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে। যেখানে আমাদের ডিরেক্টরই থাকবে না সেখানে আমরাও থাকবো না। অবস্থা বেগতিক দেখে ক্যাং বলে, আরে তোমরা ওভাবে দেখছো কেন, চিড়িয়াখানা তো তোমাদেরই থাকছে। ধরে নাও আমি এসেছি তোমাদের চিড়িয়াখানার অবস্থা আরেকটু উন্নতি করতে, তোমরা আমাকে বন্ধুর মতোই ভাবতে পারো। সিউ বলে, তুমি এই খালি চিড়িয়াখানা দিয়ে কি করবে, এখানে কেউই আসবে না। সেদিন খেতে খেতে ক্যাং বলে, আমরা নতুন নতুন সব জন্তু জানোয়ার কিনবো, যেমন ধরো 2 পায়ের হাতি বা 4 পায়ের মুরগি। মার্কেটে এগুলোর চাহিদা আছে, ভাইরাল হওয়াটাই এখন সবচেয়ে জরুরি বিষয়।
চিড়িয়াখানার ডাক্তার হান বলে এসব আনতে লম্বা প্রসেস ফলো করতে হবে, সবকিছু ঠিক করে পারমিশন পেতে প্রায় 3 মাস লেগে যাবে। ক্যাং এর মাথায় তো আকাশ ভেঙে পড়ার অবস্থা। হায় হায়, 3 মাস তো আমাকেই সময় দিয়েছে, এর মধ্যে যদি কিছু করতে না পারি তাহলে আমার ক্যারিয়ার পুরো নষ্ট হয়ে যাবে। কি করবে বুঝতে না পেরে লাল পানি খেয়ে সেদিনের মতো ঘুমাতে চলে যায়। চিড়িয়াখানার বাকি 2 কর্মী হলো ইয়াং আর ওক। ওক ইয়াং এর প্রেমে হাবুডুবু খেলেও মুখ ফুটে সেটা বলতে পারে না। অবশ্য বলেও খুব একটা লাভ নেই, কারণ ইয়াং সাংমিন নামের এক লোকের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সাংমিন হচ্ছে খুবই ধূর্ত টাইপের লোক। ইয়াংকে সহজ সরল পেয়ে তার জমানো সব টাকা নিয়ে একটা বড় দোকান দিয়ে বসেছে। ইয়াং কিছু জিজ্ঞাসা করলেই বলে, এই দোকানটা তো আমি তোমার কথা চিন্তা করে দিয়েছি। এভাবে সে ইয়াং এর জমানো সব টাকা নিয়ে নিলেও ইয়াং সেটা বুঝতে পারে না। সেভাবে সাংমিন তো তার কথা চিন্তা করেই সবকিছু করছে। পরের দিন সকালে ক্যাং তার বস ওয়াংকে ফোন দেয়, বস আমাদের চিড়িয়াখানায় তো কোনো চিড়িয়াই নেই, লোন কোম্পানি টাকা না পেয়ে সবকিছু বিক্রি করে ফেলেছে। আবার এখন যদি পারমিশনের জন্য অ্যাপ্লাই করি তাহলেও প্রায় 3 মাস লেগে যাবে। আপনিই বলুন এখন কি করা যায়। ওয়াং সোজা বলে, দেখো আমি চিড়িয়াখানার সব দায়িত্ব তোমার উপরেই দিয়েছি, এবার তুমিই চিন্তা করো কিভাবে কি করতে হবে। আর যদি না পারো তাহলে চলে আসো, দুটো পথই তোমার জন্য খোলা। ক্যাং ভালো করেই জানে এই কাজে যদি সে সফল না হয় তাহলে তাকে সারা জীবন ভূতের বেগার খেটে যেতে হবে। তাই সে বলে, না বস আমি দেখছি কি করা যায়। হঠাৎ ক্যাং এর মাথায় একটা আইডিয়া চলে আসে। জরুরি মিটিং ডেকে সে একটা নকল বাঘের কস্টিউম পরে হাজির হয়। ক্যাং প্ল্যান করে এরকম বিভিন্ন প্রাণীর পোশাক পরেই তারা সবার সামনে দাঁড়াবে। এটা যেহেতু একটা চিড়িয়াখানা তাই কেউ কল্পনাও করতে পারবে না যে এখানে নকল জীবজন্তু আছে। ডিরেক্টর সিউ রাজি হয়ে যায়, যেহেতু তার জন্যই চিড়িয়াখানার এরকম দশা, তাই তার জন্য আর অন্য কোনো উপায় খোলা নেই। ইয়াং আর ওকও রাজি হয়ে যায়, কিন্তু ডাক্তার হান রাজি হয় না। একবার ধরা খেয়ে গেলে পুলিশ জেলে নিয়ে $20 দেবে। তবে ক্যাং বলে, আমরা হলিউডের কস্টিউমার ডিজাইনার দিয়ে পোশাক আশাক বানাবো, সব ঠিকঠাক থাকলে ধরা পড়ার কোনো চান্সই নেই। অবশ্য হানকে কোনোভাবেই রাজি করানো যায় না, সে কিছুতেই এভাবে মানুষকে ধোকা দিতে রাজি হয় না। হান রুম থেকে বের হয়ে পাগলা ভালুর কাছে চলে আসে। এই ভালুকটাই হানের পশুর ডাক্তার হওয়ার পেছনের কারণ। ছোটবেলায় বাবা মায়ের সাথে চিড়িয়াখানায় এসে এই ভালুকটাকে হানের ভালো লেগে যায়। এরপরে এই ভালুকটার দেখভাল করার জন্য সে ডাক্তারি পড়েছে। এবারে ক্যাং বলে, এই চিড়িয়াখানায় যদি না টেকে তাহলে তুমি কিন্তু তোমার এই ভালুর সাথে দেখা করতে পারবে না। অবশেষে সবাই মিলে চলে যায় সেই হলিউডের কস্টিউমার ডিজাইনার কোয়ের কাছে। কোয়ের কাছে ওরা বলে, সামনে একটা অনুষ্ঠানের জন্য আমাদের কিছু জীবজন্তুর কস্টিউম লাগবে। কো বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি অনেক বিখ্যাত মুভিতে কস্টিউম সাপ্লাই দিয়েছি, এমন জিনিস বানিয়ে দেব কেউ ধরতেও পারবে না এটা আসল নাকি নকল। ঠিক করা হয় সিংহ, জিরাফ, গরিলা, স্লোথ আর ভালুকের কস্টিউম বানানো হবে। যে ভালুকটা চিড়িয়াখানায় আছে ওটার মাথায় গন্ডগোল, ওটাকে বের না করে কস্টিউম দিয়ে আরেকজন ভালুক সাজলেই ভালো হবে। এবারে প্রশ্ন হচ্ছে কে কোন কস্টিউমটা পরবে। ঠিক করা হয় ক্যাং যেহেতু সবকিছু ম্যানেজ করবে তাই তাকে পোশাক পরতে হবে না। ডিরেক্টর সিউ পরবে ভালুকের পোশাক, হান সিংহের পোশাক, ইয়াং স্লথ আর ওক পরবে গরিলার পোশাক। পরের দিন থেকে সবাই বিভিন্ন প্রাণীর অনুকরণ করতে শুরু করে। ক্যাং মাঝে মধ্যে এসে সবাইকে আরো ভালোভাবে প্র্যাকটিস করতে বলে, বিভিন্ন ভিডিও দেখিয়ে সেভাবে সবাইকে অভিনয় করতে বলে। আর কিছুদিন পরেই চিড়িয়াখানা আবারও নতুন করে চালু করার খবর লিফলেট দিয়ে জানিয়ে দেওয়া হয়। এর মধ্যে পোশাকগুলো পেয়ে যেতেই ক্যাং সবাইকে নিজেদের পজিশন ঠিক করতে বলে। এমন একটা জায়গায় বসতে হবে যেখান থেকে দর্শকরা দেখলে না বুঝতে পারে যে যা দেখছে তার সবটাই বোগাস। যথাসময়ে চিড়িয়াখানা আবারও শুরু হয়ে যায়। সবাই নিজেদের পজিশন ঠিক করে নেয় আর কন্ট্রোল রুমে বসে ক্যাং সবাইকে সতর্ক করে দেয়। কিছুক্ষণের মধ্যে একটা স্কুলের কিছু বাচ্চা চলে আসছে, সবাইকে খুব ভালোভাবে অভিনয় করতে হবে। এদিকে ভালু আর সিংহের অবস্থা খারাপ। ভালু মানে ডিরেক্টর সিউ, একে তো বুড়ো মানুষ, তার উপর এত ভারী পোশাক পরে এখন যায় তখন যায় অবস্থা। আর সিংহ সেজে থাকা ডাক্তার হানের পোশাক পরলেই চুলকানি শুরু হয়ে যায়। একটু পর পর সিংহ দাঁড়িয়ে গা চুলকাচ্ছে, ব্যাপারটা ভাবতেই কেমন লাগবে বলো। ক্যাং বারবার বলে, সিংহ মামা তুমি আমাদের ডুবিও না, একটু ধৈর্য ধরে হালুম হালুম করো। প্রথমে সব বাচ্চারা স্লোথের কাছে যায়। কোনো মতে ডাল ধরে ঝুলে থেকে ইয়াং একটা আসল স্লোথের মতো অভিনয় করে ফেলে। এরপরে সবাই মিলে নাচতে নাচতে সিংহ মামার কাছে যায়, যেখানে মামার ছদ্মবেশ নিয়ে আছে সিংহ মামি। ওদিকে চুলকানির জ্বালা সহ্য করতে না পেরে হান একটু পরপর দাঁড়িয়ে কিছুটা চুলকে নিচ্ছে। ওই যে সিংহ উঠে দাঁড়িয়ে গা চুলকাচ্ছে, ব্যাপারটা ভাবতেই কেমন লাগছে। একটু পরে বাচ্চাদের দল চলে আসে ভালু মামাকে দেখতে, কিন্তু বুড়ো ভালুক সিউর অবস্থা খুবই বাজে হয়েছে।
একে তো কোমরে ব্যথা, তার উপরে ভালুকের পোশাক পরে জ্বর এসে যাচ্ছে। কোনো রকমে কাঁপতে কাঁপতে সে দর্শকের সামনে আসছে। তবে গরিলার ছদ্মবেশে ওক ভালোই অভিনয় করছে। সে দর্শকের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সেদিনের মতো কাজ শেষ করে ক্যাং সবাইকে ঝাড়তে শুরু করে। তোমাদের সমস্যাটা কি? মানুষ চিড়িয়াখানায় আসে জন্তু জানোয়ারদের একটু কিউট অবস্থায় দেখতে। তোমাদের ভাব দেখে মনে হয় সব মরা প্রাণী দিয়ে এখানটা ভরিয়ে রেখেছি। হান বলে, তুমি যদি এগুলো পড়ে থাকতে তাহলে বুঝতে পারতে কত ঝামেলা। শুধু বসে বসে অর্ডার তো যে কেউ দিতে পারে। পরের দিন থেকে ক্যাং সবার সামনে বেরিয়ে বিভিন্ন নির্দেশ দিতে শুরু করলো। তবে সবকিছু করেও চিড়িয়াখানায় ভিজিটরের সংখ্যা কোনোভাবেই বাড়াতে পারছে না। এদিকে একদিন ওক ইয়াংকে কাঁদতে দেখে। সেভাবে নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড সাংমিন ওর সাথে প্রতারণা করেছে। ওক ইয়াং এর হয়ে প্রতিশোধ নিতে ভালুকের পোশাক পরে ওর দোকানে হাজির হয়। সাংমিন তো খুবই ঘাবড়ে যায়। ওক পুরো দোকানটা তছনছ করে সেখানকার সিসিটিভি ক্যামেরার ড্রাইভটা চুরি করে নিয়ে যায়। পুলিশ আসলে সাংমিন পুলিশকে সবকিছু খুলে বলে, কিন্তু এটা তো আর বিশ্বাস করার মতো কোনো ঘটনা না। তাই পুলিশ সাংমিনের কোনো কথাই বিশ্বাস করে না, উল্টো এভাবে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানাতে নিষেধ করে। সাংমিন কি করবে বুঝতে না পেরে চিড়িয়াখানায় চলে আসে। সেভাবে নিশ্চয়ই ইয়াং ব্যাপারটা ঘটিয়েছে। পোষা গরিলা দিয়ে তাকে জব্দ করার প্ল্যান করেছে। কিন্তু ঢুকেই অবাক হয়ে স্লোথের পোশাক পরা ইয়াংকে দেখে। ইয়াং স্লোথের মতো অভিনয় করতে গিয়ে ধরা খেয়ে যায়। এরপরে দৌড়ে পালাতে শুরু করে। সাংমিন যখন বুঝতে পারে কিছু একটা ঝামেলা আছে, সে ইয়াং এর পিছু নিয়ে এক পর্যায়ে ওকে ধরে ফেলে। ধরেই বুঝতে পারে এটা একটা নকল পোশাক। এর মধ্যে ইয়াং ক্যাংকে জানিয়ে দেয় সে বিপদে পড়েছে। সবাই জানতে পেরে ইয়াংকে সাহায্য করতে এগিয়ে আসে। এর মধ্যে গরিলা এসে সাংমিনকে ব্যাপক কেলাতে শুরু করে। একটু পরে আর উপায় না দেখে সাংমিনকে সবকিছু জানিয়ে দেয়া হয়। সে তো আকাশ থেকে পড়ে ক্যাংকে বলে, তুমি একজন লয়ার হয়ে এসব 2 নম্বরী কাজ কিভাবে করছো? যাই হোক, সবাই মিলে ওকে ব্যাপক ঝাড়াঝাড়ি করতে থাকে। তবে ইয়াং বুঝিয়ে সুঝিয়ে এবারের মতো ব্যাপারটা সামলে নেয়। আর ক্যাংও কিছু টাকা পয়সার বিনিময়ে ওর মুখ বন্ধ রাখতে বলে। ওকো নিজের মনের বিরুদ্ধে গিয়ে সাংমিনের কাছে ক্ষমা চেয়ে নেয়। রাতের বেলা ক্যাং কস্টিউম ডিজাইনার মিস্টার কোয়ের সাথে দেখা করতে যায়। চিড়িয়াখানা একটা জিরাফ বানানোর জন্য মিস্টার কোয়ের কাছে টাকা জমা দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে মিস্টার কো বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা লোন করেছিল। তাই এক রাতে কাউকে কিছু না জানিয়ে কোথায় যেন পালিয়ে গিয়েছে। ক্যাং পড়ে যায় মহা টেনশনে। ব্যাটাই কি তাহলে জিরাফ বানানোর টাকাটা এভাবে মেরে দিল? তবে চারদিকে খুঁজে সে একটা জিরাফের মাথার অংশ খুঁজে পেল। বাকি অংশ না পেলেও সেটা দিয়ে চিড়িয়াখানায় ঘোষণা দিল, আজ থেকে আমাদের নতুন সংযোজন হিসেবে একটা জিরাফকে যুক্ত করা হচ্ছে। তবে একটা দরজার আড়াল থেকে অর্ধেক জিরাফকে বারবার দেখানো শুরু হয়। ওদিকে ক্রমাগত ভালুকের পোশাক পরে ডিরেক্টর সিউ অসুস্থ হয়ে পড়ে। তাকে আর ফেরত পাঠানোর কোনো সুযোগই নেই। তখন ক্যাং সিদ্ধান্ত নেয় সেই ভালুক সেজে দর্শকের সামনে যাবে। দর্শকরা ভালুকের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারছিল, আর রোদের তাপে ক্যাংয়ের অবস্থাও খারাপ হয়ে যায়। তখন সে পাশে একটা কোকের বোতল পড়ে থাকতে দেখে। চারপাশে তাকিয়ে আস্তে করে সেটার ছিপি খুলে একেবারে ঢকঢক করে খেয়ে ফেলে। এর মধ্যে কিছু লোকজন সেটার ছবি তুলে ফেলে। চারদিকে হইচই পড়ে যায় যে চিড়িয়াখানার ভালুকটা কোকা কোলা খাচ্ছে। তখনই ক্যাং সেখানে ওয়াং এর অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। চিড়িয়াখানা কেমন চলছে সেটা দেখভাল করার জন্যই তাকে পাঠানো হয়েছে। ক্যাং তার স্বাভাবিক ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান জানায়। এরপর ভাবে, ধুর, আমি তো এখন ভালুক, ভালুকদের মধ্যে সম্মান জানানোর কোনো নিয়ম নেই। তাড়াতাড়ি করে অফিসে ফিরে এসে সে অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে। লোকটা জানায় তোমাদের চিড়িয়াখানার বিভিন্ন জন্তু কেনার পারমিশনটা অ্যাপ্রুভ হয়েছে। এরপরে ক্যাং তাকে বিভিন্ন খাঁচার সামনে নিয়ে সবকিছু ঘুরিয়ে দেখাতে শুরু করে। অদ্ভুত সব ব্যাপার ঘটলেও ক্যাং সব ভুগিচুগি বুঝিয়ে তাকে সেদিনকার মতো সেখান থেকে সরিয়ে দেয়। রাতে ক্যাং তার এক বন্ধুর সাথে কথা বলে জানতে পারে তার বস মিস্টার ওয়াংই আসলে চিড়িয়াখানার মালিক। গ্যাব্রিয়েল নামের যে কোম্পানির কথা বলা হয়েছে সেটাতে তার বসই অবৈধভাবে দেশের টাকা পয়সা বাইরে পাস করছে। পরের দিন ক্যাং এর ঘুম ভাঙে সিউর ফোনে। তাড়াতাড়ি করে চিড়িয়াখানায় গিয়ে দেখে সেখানে উপচে পড়া ভিড়। সিউ জানায় গতকাল ভালুকের কোক খাওয়ার ব্যাপারটা পুরো দেশে জানাজানি হয়েছে। সোশ্যাল মিডিয়াতে পুরো ব্যাপারটা ভাইরাল হয়ে গিয়েছে। সবাই যখন বুঝতে পারলো এটাই সুযোগ চিড়িয়াখানাটাকে আবার পপুলার করার, তখনই সবাই দৌড়ে ভেতরে গিয়ে আবারও রেডি হয়ে গেল। এভাবে কোক খাওয়া ভাল্লুক দেখতে প্রতিদিনই হাজারো মানুষ ভিড় করতে থাকে। চিড়িয়াখানার বিক্রিও সাই সাই করে বাড়তে থাকে। গরিলাও বিভিন্নভাবে মানুষদের আনন্দ দিতে থাকে। এদিকে ইয়াং আর ওকের মধ্যে প্রেম জমে উঠতে থাকে। ইয়াং এর বয়ফ্রেন্ড ওকে ধোকা দিয়ে ছেড়েছে। এই সুযোগে গরিলা বাবাজি ওকে পটিয়ে ফেলেছে। চিড়িয়াখানা আবারও আগের মতো জমে ওঠাতে সিও খুব খুশি। সে বিদেশে পড়াশোনা করা তার মেয়েকে ফোন দিয়ে বলে চিড়িয়াখানা খুবই ভালো চলছে,
তোমাকে আর পার্ট টাইম চাকরি করতে হবে না, সব বাদ দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সব খরচ আমি পাঠাচ্ছি। মানে সব কর্মীদের মধ্যেও একটা চাঞ্চল্য দেখা দিচ্ছে। একদিন ওয়াং ক্যাংকে ডেকে পাঠায়। ক্যাং চিড়িয়াখানার সব হিসাব নিকাশ দেখিয়ে বলল এটা এখন খুবই লাভে চলছে। ওয়াং তাকে জেইস এর একজন পার্মানেন্ট লয়ার হিসেবে অ্যাকসেপ্ট করে। ক্যাংও খুব খুশি হয়ে যায়। এরপরে জিজ্ঞাসা করে এখন চিড়িয়াখানার কি হবে। ওয়াং জানায় সে চিড়িয়াখানাটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে, সেখানে একটা বিলাসবহুল রিসোর্ট বানানো হবে। তাকে পুরো প্ল্যানের একটা নকশাও দেখানো হয়। তবে ক্যাং ব্যাপারটা দেখে মোটেও খুশি হয় না। এখানে রিসোর্ট বানানো হলে চিড়িয়াখানার পশু পাখিদের কি হবে, যারা সেখানে কাজ করছে তাদেরও বা কি হবে। ওয়াং বলে ঝামেলা যেহেতু হয়েছে ব্যবস্থা নিশ্চয়ই কিছু একটা হবে, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ক্যাং মন খারাপ করে আবারও চিড়িয়াখানায় ফেরত আসে। সবাইকে আজকে সবকিছু খুলে বলতে হবে। কিন্তু সেখানে গিয়ে দেখে ক্যাংকে অভিনন্দন জানানোর জন্য সবাই ব্যাপক আয়োজন করেছে। এমনকি চিড়িয়াখানার আগের সব কর্মীরাও এই অনুষ্ঠানে এসে তাকে ধন্যবাদ জানাতে থাকে। ক্যাং কিছুতেই ব্যাপারটা কাউকে বলতে পারছে না। সে হানকে আলাদা রুমে নিয়ে সবকিছু খুলে বলতে যাবে, এমন সময় একজন বাইরে থেকে এসে জানায় চিড়িয়াখানা ভেঙে একটা রিসোর্ট করার প্ল্যান করা হচ্ছে। সবার সব আনন্দ এক নিমেষে শেষ হয়ে গেল। সবাই ক্যাংকে সাথে নিয়ে বসলো সত্যিটা জানার জন্য। ক্যাং সবার কাছে বিষয়টার জন্য ক্ষমা চায়। এত বড় একটা ব্যাপার ঘটে গেল কিন্তু সে কিছুই করতে পারছে না। সবাই পুরো ঘটনার জন্য ক্যাংকেই দোষ দিতে থাকে। এখানকার নতুন ডিরেক্টর হিসেবে সব প্রাণীদের কথা ক্যাংয়েরই ভাবা উচিত ছিল। ক্যাং পরের দিন থেকে জেইচে নিয়মিত অফিস করতে শুরু করে। ওদিকে লোকজন চিড়িয়াখানার দখল নেওয়ার জন্য পুরোদস্তুর লেগে পড়ে। ডিরেক্টর সিউ সব শক্তি দিয়ে তাদের ফেরানোর চেষ্টা করলেও তাকে আহত করে হসপিটালে পাঠানো হয়। সেখানে সবাই সিউকে দেখতে আসে। তখন হান গিয়ে বলে কাল থেকে আবারও আমরা চিড়িয়াখানাটা চালু করব। চিড়িয়াখানা খুলতেই সেখানে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। এই মৌকাটাই ওরা কাজে লাগিয়ে ফেলে। ওরা সবার কাছে গিয়ে পোস্টার বিলি করে আমাদের এই প্রিয় চিড়িয়াখানা মিনচাইয়ের কোম্পানি ধ্বংস করে দিতে চায়, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আর এই প্রচারের ফলে সবাই মিনচাইয়ের বিরুদ্ধে শোরগোল শুরু করে। এই শোরগোলের ফলে সবাই আবারও নড়ে চড়ে বসে। মিনচাই যে কিনা চিড়িয়াখানা ভেঙে রিসোর্ট করতে চেয়েছিল সে ওয়াংকে ঝাড়তে শুরু করে। তোমার চিড়িয়াখানা কিনতে গিয়ে এখন আমি উল্টো বিপদে পড়লাম। প্রথমে আমার ভাইটা জেলে গেল, এখন আমার পিছনে সবাই লেগেছে। এভাবে চলতে থাকলে তোমারও শেষ আমি দেখে ছাড়বো। ওয়াং নিচে নেমে ক্যাংকে ঝাড়তে থাকে। এর মধ্যে সাংমিন ওয়াং এর সাথে দেখা করে চিড়িয়াখানার সব গোপন ব্যাপার ফাঁস করে দেয়। চিড়িয়াখানার সব জীবজন্তু যে মানুষ এটা জানতে পেরে ওয়াংও হাতে যেন একটা মোক্ষম অস্ত্র পেয়ে যায়। যদি এই ব্যাপারটা সবাইকে জানানো যায় তাহলে কেউই আর চিড়িয়াখানার পক্ষে দাঁড়াবে না। ক্যাং তার অফিসের সামনে সাংমিনকে দেখে বিপদটা বুঝতে পারে। বেটা তুই আমার কাছ থেকে টাকা নিয়ে বলেছিলি চিড়িয়াখানার গোপন ব্যাপার কাউকেই জানাবি না, তুই এটা কি করলি? কিন্তু ইতোমধ্যে যা হবার তাই হয়ে গিয়েছে। পরের দিন সকালেই ওয়াং তার সেক্রেটারিকে নিয়ে চিড়িয়াখানায় চলে আসে। ক্যাংও তাদের পিছু নিয়ে সেখানে হাজির হয়। সে ইয়াংকে বলে সবাইকে ওয়াং এর বিষয়ে জানিয়ে দিতে। এর মধ্যে ওয়াং চলে আসে ভালুককে দেখতে। এই ভালুকের আসল চেহারাটাই আগে ফাঁস করে দিতে হবে। হান তাদের সেখানেই থামিয়ে দেয়। ক্যাংও সেখানে উপস্থিত হয়ে বলে ভালুকটা অতিরিক্ত কোক খাওয়ার কারণে কয়েকদিন যাবৎ অসুস্থ। ওয়াং কোনো কথা না শুনে ভালুকটাকে দেখতে চলে যায়। ভালুকের দরজা খুলে বলে যা বেটা ভালুক, এবার গিয়ে কোক খা। ওয়াং তো আর বুঝতে পারে না যে এটা আসল ভালুক। ভালুকটা সোজা ওয়াং এর কোটটা কামড়ে ধরে। কোনো রকমের সবাই মিলে তাকে ছাড়িয়ে আনে। সে ভেবে নেয় সাংমিন তাকে মিথ্যা কথা বলেছে। চিড়িয়াখানার সব জন্তুই আসল। বেরিয়ে চলে যাওয়ার সময় ওয়াং চিড়িয়াখানার জিরাফের মধ্যে অদ্ভুত একটা ব্যাপার দেখে। একটু পরে জিরাফ ঝোলানোর মেশিনটা নষ্ট হলে ভুয়া জিরাফটা নিচে পড়ে যায়। এবারে ওয়াং বুঝতে পারে চিড়িয়াখানার প্রত্যেকটা জন্তুই ভুয়া। তাকে ভয় দেখানোর জন্য নকল ভালুকটাই তাকে কামড়ে দিয়েছে। ইতোমধ্যে আসল ভালুক বাইরে চলে এসেছে। দর্শকরা ভালুকের দিকে কোক ছুঁড়ে মারছে, কিন্তু আসল ভালুক তো আর কোক খায় না। তাই এই পাগলা ভালুকটা আরো উত্তেজিত হয়ে গেল। ওয়াং কোনো কিছু চিন্তা না করেই একটা লাঠি নিয়ে ভালুকের সামনে এসে দাঁড়ালো। আজকে তোকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তোর ভালুকগিরি আজ আমি বের করে ফেলবো। মুহূর্তেই ভালুকটা তার উপর হামলে পড়ে বুকের উপর উঠে দাঁড়ালো। ক্যাং একজন প্রকৃত কর্মীর মতো বসের বিপদে সামনে এগিয়ে এলো। সে ভালুক সেজে পাগলা ভালুকটার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। এই সুযোগে সবাই মিলে ওয়াংকে সেখান থেকে সরিয়ে নিল। ভালুকটা ক্যাং এর উপর খুবই বাজেভাবে হামলা করতে শুরু করলো। ক্যাং এর কপাল ভালো, ভালুকটার মোটা পোশাকের জন্য সেবারের মতো বিপদটা কেটে গেল। একসময় সেও আসল ভালুকের হাত থেকে নিরাপদে পালিয়ে আসলো। একটু পরে সে সবার সাথে বসে তাদের কাছে ক্ষমা চাইলো। এই চিড়িয়াখানা রক্ষার দায়িত্ব আমার উপরেই ছিল, কিন্তু আমি সেটা করতে পারলাম না। একটু পরে হঠাৎ করে বলে আমার মাথায় একটা চমৎকার আইডিয়া এসেছে।
সে সোজা চলে যায় মিনচাইয়ের কাছে। মিনচাই এই চিড়িয়াখানা ভেঙে রিসোর্ট করতে চেয়েছে। ক্যাং তাকে বুঝিয়ে বলে, এমনিতেও আপনাদের উপর পাবলিক খুবই ক্ষেপে আছে, আপনার ভাই তো জেলের ঘানি টেনেই যাচ্ছে, এভাবে আর মানুষ খেপিয়ে লাভ নেই। এর চেয়ে আপনি ওখানে চিড়িয়াখানাটা রেখেই একটা রিসোর্ট করে ফেলুন। একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্ট হলে দেশে আপনার কোম্পানির চলে যাওয়া সুনাম আবারও ফেরত আসবে। মিনচাই চিন্তা ভাবনা করে দেখলো আইডিয়াটা মন্দ না, এভাবে করলে তাদের সম্পর্কে মানুষের ধারণা হয়তো পরিবর্তন হবে। মিনচাই তো রাজি হলো, এবারে ওয়াংকে রাজি করতে হবে, কারণ এই চিড়িয়াখানার আসল মালিক তো ওয়াংই। ক্যাং এবারে ডেকে নেয় তার বন্ধু সংকে। সং মিস্টার ওয়াং এর সব হিসাবপত্র দেখাশোনা করে। সং এর কাছ থেকে সে ওয়াং এর সব টাকা পয়সার হিসাবগুলো নিয়ে নেয়। সং বলে, বেটা তুই বলেছিলি তোর কোনো বন্ধু বান্ধবের দরকার নেই, আজকে তোর বিপদের দিনে আমি নিজে বিপদে পড়ে তোর পাশে দাঁড়ালাম। ক্যাং বুঝতে পারে আসলেই সং তার সত্যিকারের বন্ধু। এরপরে ওয়াং এর কাছে চিঠি লিখে জানায় চিড়িয়াখানাটা রেখেই এখানে রিসোর্ট করতে হবে। যদি সে এই চুক্তি না করে তাহলে তার সব অবৈধ কাগজপত্র ফাঁস করে দেওয়া হবে। ওয়াং নিরুপায় হয়ে ক্যাং এর কথায় রাজি হয়ে যায়। ওদিকে ক্যাং নকল জন্তু দিয়ে জালিয়াতি করে চিড়িয়াখানা চালিয়েছে, তাই তার বিরুদ্ধে কোর্টে ব্যবস্থা নেওয়া হয়। তবে সং বন্ধুর বিপদে আবারও পাশে এসে দাঁড়ায়। সে ক্যাং এর পক্ষে মামলা লড়ে তাকে বের করে আনে। 1 বছর পরের সিনে দেখা যায় আসলেই ক্যাং এর আইডিয়াটা কাজ করেছে। মিনচাইয়ের ইকো ফ্রেন্ডলি রিসোর্টে খুব সুন্দরভাবে পশু পাখি একসাথে বসবাস করছে, আর মিনচাইয়ের সম্পর্কেও মানুষের ধারণা বদলাতে শুরু করেছে। ওদিকে আসল ভালুকটাকে কানাডায় পাঠানো হয়েছে। কানাডার ঠান্ডা আবহাওয়ায় ভালুকটা সুস্থ হয়ে উঠেছে। ক্যাং আর হান একবার ভালুকটাকে দেখতে সেখানে চলে আসে। তবে এর মধ্যে নকল চিড়িয়াখানার ভুয়া ডিরেক্টর হিসেবে ক্যাং এর কুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে। মানুষ তাকে দেখলেই ছবি তুলতে হামলে পড়ে। একটু পরে ক্যাং আর হান সেই ভালুকটাকে দেখতে পায়। এটা কিন্তু নকল ভালুক না, একেবারে আসল ভালুক। আর মুভিটাও এই পর্যায়ে শেষ হয়ে যায়। তো এবার বলো আজকের মুভিটা তোমাদের কেমন লাগলো? নিজেদের বক্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দাও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকো, আর সিনেমা রিক্যাপস ভিডিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো।